আলিপুর জেল, যা প্রেসিডেন্সি কারেকশনাল হোম নামেও পরিচিত, ব্রিটিশ শাসনের সময় এটি ভারতের স্বাধীনতার সংগ্রামে জড়িত ব্যক্তিদের বন্দি রাখার জায়গা হিসেবে কাজ করেছিল। এই জেলটি অসংখ্য স্বাধীনতা সংগ্রামীর রক্তের সাক্ষী, যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য ফাঁসির মঞ্চে চূড়ান্ত আত্মত্যাগ করেছিলেন। মাঝে মাঝে ইচ্ছে হয় সেই সব দিনে ফিরে গিয়ে বিপ্লবীদের পাশে দাঁড়াই, নিজের চোখে সেই বীর সন্তানদের দেখি। আজ এই দুর্ভাগা দেশে এত অশান্তি, এত মারামারি, ভুলেই গেছে মানুষ এই দেশের স্বাধীনতা আনার জন্য কত আত্মত্যাগ করেছিলেন এই মহান বিপ্লবীরা। চলুন তাদেরকে আজ সচক্ষে দেখতে না পারলেও তাদের সেই কারাকক্ষগুলো ঘুরে উপলব্ধি করি এবং নিজের মধ্যে সেই আত্মত্যাগটাকে জাগিয়ে তুলি। টিকিট করে নিলাম, দুজনের টিকিট নিল 30-60, মানে 30 টাকা করে পার হেড। তো আমরা কিন্তু আলিপুর জেলের এখন ভিতরে ঢুকে গেছি। আর এই জায়গাটা এসেই দেশাত্মবোধক গান শুনে, এখানে কিন্তু দেশাত্মবোধক গান চলছে, জানি না শোনা যাচ্ছে কি না, তবে ভীষণ ভালো লাগছে। ভেতর থেকে একটা গর্ববোধ হচ্ছে যে আমি ভারতীয়। তো এখানে কিন্তু বিভিন্ন দেশাত্মবোধক গান লেখা আছে। আর আমরা কিন্তু ওই গেটটা দিয়ে ঢুকেছিলাম, ওই গেটটা দিয়ে এদিক দিয়ে এসে এদিকে এসেছি। তো আর এখানে কিন্তু অনেকগুলো স্পট আছে, অনেক সেল আছে যেগুলোতে বিপ্লবীদের বন্দি রাখতো। এটাই হচ্ছে আলিপুর মিউজিয়ামের পুরো মানচিত্রটা। তো চলো বন্ধুরা, প্রথমে আমরা ঘুরে নেব ফাঁসির মঞ্চ, যেখানে জোড়া ফাঁসি হয়েছিল। একদম গা ছমছমে পরিবেশ এই জায়গাটায়, এতটা নিরিবিলি। আর সত্যি এই জায়গাটায় যদি কেউ না আসে তাহলে বুঝতে পারবে না। ওই গেটটা দিয়ে যখনই ঢুকেছি তখন থেকে আমার হাতের লোম খাড়া হয়ে গেছে, এতটাই তোমার শিহরণ জাগাবে এই জায়গাটা। এই যে এদিকে হচ্ছে ফাঁসির মঞ্চ, আর এদিকে হচ্ছে পোস্টমর্টেম রুম। আর এইদিকে কিন্তু এই সেলটার মধ্যে যাদের ফাঁসি হতো, যে সমস্ত বন্দীদের ফাঁসি হতো, তারা কিন্তু এই সেলটার মধ্যে আগের দিন রাত্রিবেলা এসে থাকতো। মানে এদেরকে ইংরেজরা এই রুমটাতে রাখতো। চলো তাহলে দেখে নিই এই রুমগুলো কেমন। আর এখানে ফাঁসির আগের দিন কিন্তু দুজনকে রাখা হতো, মানে যদি জোড়া ফাঁসি হয় তাহলে এই জায়গাটায় দুজনকে রাখা হতো, এদিকে একজনকে আর এদিকে একজনকে। দেখো, যার মাথা ওইদিকে, আবার এর মাথা কিন্তু এইদিকে, এর মাথা এইদিকে, আর এর মাথা কিন্তু এইদিকে, যাতে একে অপরকে দেখতে পারে এবং দেখে যাতে এটা অনুভব করে যে তারা কতটা শাস্তিমূলক অপরাধ করেছে। তখনকার দিনে এটাই ইংরেজদের মনে হতো। এরকম ভয়ানক একটা সেলের মধ্যে রাখতো ফাঁসির আগের দিন। এখানেই জিজ্ঞেস করা হতো শেষ ইচ্ছে কি। এখানেই কিন্তু যারা বন্দি আছে তাদেরকে ফাঁসি দেওয়া হতো এবং দুজনকে একসাথে ফাঁসি দেওয়া হতো। আর এই জেলের শেষ ফাঁসিটা হয়েছিল ধনঞ্জয়ের, যে কিনা ধর্ষণের আসামি ছিল। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ধনঞ্জয় যে আসল দোষী ছিল তা কিন্তু পুরোপুরিভাবে প্রমাণ হয়নি, সেটা এখনও কোর্টে কেস চলছে। আর ওইখানে একটা লিভার আছে, ওই লিভারটা যখনই টানতো থেকে তখনই কিন্তু ওই দড়িগুলো ঝুলে যেত আর মানুষটা একদম নিচে চলে যেত। আর ওই যে পাটাতনগুলো আছে ওগুলো ফাঁকা হয়ে যেত। আর তারপরে এই দিকে দেখাতে বলবো, এই জায়গাটা যে আছে, এই জায়গাটার থেকে ভিতরে গিয়ে সেই মৃতদেহগুলো বের করে আনা হতো। তো ভাই, তুই এটার ব্যাপারে আগে থেকে কিছু জানিস? তো সেই ব্যাপারে যদি কিছু। যাদের এখানে ফাঁসি দেওয়ার জন্য সেন্টেন্স করা হতো তাদের প্রথমে আমি দেখাতে বলবো, ওই সেলটাতে এনে আগের দিন রাত্রে রাখা হতো। সেই সেলটায় রাখার পরের দিন এখানে ফাঁসি দেওয়ার টাইমিং ফিক্স করা থাকতো, সেই টাইম অনুযায়ী ফাঁসি হতো। ফাঁসি হওয়ার পরে ট্যাঙ্ক করে রাখা হবে, তারপরে এই নিচ থেকে বডিটা বের করা হতো।
বের করার পরে এখানে অটোপসি রুম আছে, ডক্টরস চেম্বার, সেখানে গিয়ে তার পোস্টমর্টেম করা হতো বডি। সেখানে ডক্টররা সার্টিফাইড করতো যে হ্যাঁ ডেড বডি মানে যাকে ফাঁসি দেওয়া হয়েছে সে মৃত না এখনও জীবিত আছে। যদি জীবিত থাকে তার অন্যরকম ব্যবস্থা করা হতো। আর কিছু কিছু বডি থাকতো যা শনাক্ত করা হতো না, মানে যাদের ফ্যামিলি মেম্বাররা তাদের জানেই না যে তাদের ফাঁসি হয়ে গেছে, তাদেরকে তখনকার দিনে ইংরেজরা কী করতো, জেলের মধ্য দিয়ে একটা ক্যানাল আছে যেটা থ্রুতে মানে নর্দমার জল বা নোংরা জল যেটা পাস করা হতো রিভারে, সেখানে বডিগুলোকে ফেলে দেওয়া হতো। তাদের অন্তিম সংস্কারও করা হতো না, সেই বডিটা গিয়ে নদী নালায় কোথাও পড়ে যেত, তাদের কোনো খোঁজ থাকতো না। এই হলো মানে এতটাই অবহেলা ছিল তখনকার দিনে ভারতীয়দের প্রতি, যে ফাঁসি দেওয়া হলো একটা লোককে, তার অন্তিম সংস্কারটুকুও করার দায়িত্ব কর্তৃপক্ষ নিত না, মানে ইংরেজ সরকার তখনকার দিনে সেটা নিত না। আচ্ছা, ইংরেজরা এতটাই নির্মম ছিল যে এখানে ফাঁসি দেওয়া হতো, আর ঠিক ওই যে ওই ঘরগুলো দেখা যাচ্ছে, ওই ঘরগুলো কিন্তু জেল, আর সেখানে কিন্তু কয়েদিদের বন্দি করে রাখা হতো এবং জানলাগুলো খুলে দেওয়া হতো যাতে কিনা কয়েদিরা ওইখান থেকে এইখানে যে ফাঁসি হচ্ছে সেটা যেন দেখতে পারে। ফাঁসিটা যে হতো সেটা ওরা ওখান থেকে দেখতো আর ভয় পেয়ে যেত, এবং সেই জন্যই কিন্তু ইংরেজরা ওই ব্যবস্থাটা করেছিল যাতে কিনা এদিকে ফাঁসি হয়, অন্যদিকের কারাবন্দীরা যাতে ভয় পায়। বডি আছে, এই জায়গায় দুটো বেড, বডির যখন রক্তগুলো পড়তো তখন কিন্তু এইখানে একটা ড্রেন আছে, এই ড্রেনটা দিয়ে সেই রক্তগুলো যেত এবং গিয়ে বাইরে পড়তো। তো এই ঘরটা একটু ভালো করে দেখো, এই ঘরটা কিন্তু সত্যি, এই ঘরে তোমরা যদি না আসো তাহলে বিশ্বাসই হবে না যে এখানে এরকম একটা ঘর আছে যে ঘরে কিনা বিপ্লবীদের মৃতদেহগুলো রাখা হতো। সত্যি এই রুমে এসে কিন্তু গলা মন প্রাণ ভারী হয়ে যাবে সবার, এতটা কষ্ট হবে ভিতর থেকে। জওহরলাল নেহেরু 17ই ফেব্রুয়ারি থেকে 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত মোটামুটি 70-80 দিন এই কারাকক্ষে কিন্তু বন্ধ ছিলেন। আর এই দিকে দেখো এখানে একটা নেহরুজির অবয়ব করা আছে, উনি এখানে থাকতেন। এখানে কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায়কে বন্দি করে রাখা হয়েছিল। আর ইংরেজরা কিন্তু আমাদের যে সমস্ত বিপ্লবীকে বন্দি করে রাখতো তারা কিন্তু এই জেলটার মধ্যেই ছিল। তো এখানে আরও বিপ্লবী আছে, আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে বিধানচন্দ্র রায়ের এটা কক্ষ। এই সেলে যখন জওহরলাল নেহরু বন্দি ছিলেন তখন কিন্তু ওনার সাথে তার কন্যা ইন্দিরা গান্ধীর একটা কিন্তু মূর্তি বানানো রয়েছে, যিনি এই জায়গাটায় বসে তিনি তার বাবার সাথে দেখা করতেন এবং কথা বলতেন। টাইম ছিল মাত্র 20 মিনিট। তো চলো, এই হলো জওহরলাল নেহরুজির সেলটা, ভালো করে একটু দেখিয়ে দাও। আর এই জেল মিউজিয়ামটা কিন্তু এখন খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা আছে, একদম পরিষ্কার চকচকা, রাস্তাঘাট দেওয়ালগুলো নতুন রং করা হয়েছে, এগুলো কিন্তু পুরনো রং নয়, এগুলো নতুন করে রং করা হয়েছে এবং রাস্তাঘাট একদম চকচকা, সাইডে গাছ। আমরা এখন চলে এসেছি আলিপুর জেলের 1 ও 2 নম্বর সেলের মধ্যে। এটা একটু কাছের থেকে দেখো, কক্ষের ভেতরের অংশ দেওয়াল দিয়ে বিভক্ত করা, যাতে প্রতি বিভাগে 50 জনের বেশি বন্দীদের রাখা না যায়। মহিলা এবং দেওয়ানি বন্দীদের জন্য পৃথক কারারক্ষের ব্যবস্থা ছিল। এখানে লেখা আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো, আমি পুরোটা পড়েছি, তো বেশি বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো তোমাদের সেলটা দেখাই। এই একটা সেল আছে, এটা 1 নম্বর সেল, এটা কিন্তু 2 নম্বর। এখন আমি নিজে নিজেই দরজাটা বন্ধ করে অনুভব করছি যে জায়গাটায় যখন তাদের রাখা হতো কতটা তারা অসহায় হয়ে থাকতো। এই সেলের দরজাগুলো কিভাবে বন্ধ করা হয় দেখো, এটা আমি এদিক দিয়ে লাগিয়ে দিলাম, আর এদিকে হলো শিকলটা, ঠিক আছে। আমি যখন এদিকে করছি তখন এরকম করে এই দিকে এখানে কিন্তু তালা মারা হতো,
এখানে তালা মারার কারণটাই হলো যাতে কিনা তালাটা ভাঙতে না পারে। কারণ আমরা এখন এমন একটি সেলে রয়েছি যেখানে কিন্তু সাজিয়ে দেওয়া আছে যে আমরা জানি যে বডিতে যখন গুলি লাগে সেই গুলিগুলো বের হলে সেই গুলিগুলো কেমন দেখতে হয়। তো আমি তোমাদেরকে সেটাই এখন দেখাচ্ছি। এই দেখো, এগুলো কিন্তু প্রত্যেকটা গুলি। এই জেলে কিন্তু স্বাধীনতা বিপ্লবীদের প্রত্যেকটা ছোঁয়া আনাচে কানাচে লুকিয়ে আছে। সত্যি তুমি যদি এখানে না আসো তাহলে কিন্তু এই জায়গাটার মর্ম তুমি সত্যি বুঝতে পারবে না। তো এসো, এখানে এসে দেখো, জায়গাটা ভীষণ সুন্দর লাগবে। আর সত্যি এখানে আসলে না তোমার মধ্যে একটা আলাদাই চেতনা কাজ করবে। আমার মনে হবে যে সত্যি আমরা এমন স্বাধীন ভারতবর্ষে আছি, আমরা কারো শাসনে থাকি না, কিন্তু একটা সময় কিন্তু এই আমাদেরকে ভালো রাখার জন্যই আমাদের দেশের বিপ্লবীরা নিজেদের প্রাণ ঝরিয়ে এত কষ্ট করে দেশটাকে স্বাধীন করেছে। আমরা এখন চলে আসলাম নজরুল কক্ষের সামনে। চলো নজরুল কক্ষটা ঘুরিয়ে দেখাই। আমরা এখন চলে এসেছি কাজী নজরুল ইসলামকে যে জেল কক্ষে বন্দি করে রাখা হয়েছিল সেই জেল কক্ষটা দেখতে ঠিক কেমন। তো এই যে এখানে কাজী নজরুল ইসলাম এই জেলের মধ্যে বসেও কিন্তু তিনি তার কাব্য সাহিত্য সবগুলো লিখতেন। মনে হচ্ছে, সত্যি মনে হচ্ছে ইনি এখনো বসে লিখছেন। ঐতিহাসিক কারাকক্ষ। তো এটা কিন্তু শতাব্দী প্রাচীন অট্টালিকা বিনা সংস্কারে রাখা হয়েছে যাতে কিনা আমরা ভালো মতন করে বুঝতে পারি যে এই ব্রিটিশরা কেমন করে এই সেলগুলোকে চালাতো। তো চলো ভিতরে যাই। এই যে এখানে বন্দীদের চুল কাটা হচ্ছে। এই যে এখানে কিন্তু সব স্ট্যাচু করে এমনভাবে দেখানো হয়েছে যাতে কিনা আমরা বুঝতে পারি ঠিকঠাকভাবে যে এই জেলে কিভাবে কি হতো। আর এই জেলে কিন্তু কোনো সংস্কার হয়নি, যেমনকার জেল ছিল ঠিক তেমনই আছে, একদম অথেন্টিকই রেখেছে। আর এইভাবে কিন্তু শাস্তি দিত ইংরেজরা আমাদের বিপ্লবী আসামিদের। এতটা কষ্ট হবে জানার পরেও কিন্তু দেশ স্বাধীন করার চেতনা কখনোই মন থেকে বের করতে পারেনি এনারা। আর এনাদের জন্যই কিন্তু আজ ভারত স্বাধীন। দেখো বন্ধুরা, একজনের বেড আরেকজনের বেড, একজনের মাথা এদিকে আরেকজনের মাথা কিন্তু ওদিকে, যাতে একজন আরেকজনকে দেখতে পারে যে তারা কতটা কষ্টে আছে। দেখো একদম ভগ্নপ্রায় অবস্থায় আছে, কারণ এগুলো কিন্তু প্রাচীন এবং এগুলো নতুন করে কিছু করা হয়নি। এই জন্যই এই সেলটা একদম অথেন্টিক। আমার তো মানে এই সেলে এসে গা ছমছম করছে, মানে এতটাই দুঃখ দুর্দশা ছিল এই সেলের মধ্যে। 18 জনকে এই একটা সেলের মধ্যে রাখা হতো। চা হয়ে গেছে রে, আয়না কেনে সত্যি আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে মানে এই জেল সংক্রান্ত, কিন্তু এই কক্ষটা কিন্তু কেউ দেখায়নি। মানে আমি নিজেও দেখিনি এই কক্ষটা। আজকে এসে এই জায়গাটা এতটা যে মানে বেদনাদায়ক, আমি সেটা আজকে এসে বুঝতে পারলাম।
এখানে এই জায়গাটায় বিপ্লবীদের গল্প নিয়ে একটি প্রজেক্টর দিয়ে লাইভ শো হয়। তো আমরা এখন এই শোটার মধ্যে যাব, ঢুকবো, চলো তোমাদেরকেও নিয়ে যাই এই রুমটাতে। ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল চারিদিকে। সমস্ত পরিকল্পনা ছিল ব্রিটিশ আন্দোলনের জন্য এটি একটি অত্যন্ত বিপজ্জনক বিষয়। নরেন্দ্র শেখের কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু নরেন্দ্র শেখের হত্যার উদ্যোগ নিয়েছিল। পিস্তল আনা হয়েছিল যে কানাইলাল দত্ত ও সত্যেন্দ্রনাথ বসু ফাঁসি। দুজনেরই বিপ্লবের চেতনা ছিল এতই প্রবল যে এই দুঃসাহসী বিপ্লবীদের মুখে একটি শব্দ আসে, তারা হাসতে, তার সঙ্গে দেখা করতে, তার শরীরে গুলির আমরা এখন আলিপুর জেলের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর এখানে দেখো এই পুরোটা এখন তো এগুলো তো স্টল এমনি বসেছে, কিন্তু পুরোটা দেখো কত উঁচু দেওয়াল, মানে যাতে আসামিরা পালাতে না পারে সেই জন্য অনেকটাই উঁচু। মানে কমপক্ষে আমার মনে হচ্ছে যেটা 4টা মানুষ দাঁড়ালে যতটা হাইট হবে ততটা হাইটের এটা আছে, তার থেকে হয়তো বেশি হতে পারে। আর এখানে যে অ্যাম্বিয়েন্সটা আছে না, মানে এত সুন্দর সাউন্ড আসছে কানে, সব দেশাত্মবোধক গান চালিয়ে রেখেছে, দারুণ লাগে এই জায়গাটা আসলে, একদম মনোমুগ্ধকর জায়গা। আর সত্যি বললাম, তোমার গলাটা ভারী হয়ে যাবে এই জায়গায় আসলে। বন্ধুরা, আজকে তোমাদের আমি ঘুরে দেখালাম আলিপুর জেল মিউজিয়ামটা, এবং এই মিউজিয়ামে কারা কোন কক্ষে ছিলেন, কোন বিপ্লবীরা কোন কক্ষে ছিলেন, সেগুলো সব আমি তোমাদের ঘুরিয়ে দেখালাম। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর একটা কথা না বললেই নয়, যে তোমরা কিন্তু প্লিজ, যদি কোনো দিনও সম্ভব হয়, তাহলে এই আলিপুর জেল মিউজিয়ামে এসো, যারা এখনও আসোনি। তোমাদের ভীষণ ভালো লাগবে, একটা ভেতর থেকে না একটা কান্না চলে আসবে এই জেল মিউজিয়ামে আসলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আশা করি সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবে না। তাহলে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ছন্দে। টাটা।